নমস্কার বন্ধুরা, আপনাদের অনুভূতির স্পর্শে ছোঁয়া দিয়ে যাওয়া আপনাদের অত্যন্ত ভালোবাসার ইউটিউব ঠিকানা অডিও স্টোরি বাড়ির পর্দায় আপনাদের সবাইকে আরও একবার বুক ভরা ভালোবাসা, আন্তরিক অভিনন্দন আর এক আকাশ শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিটি পর্বের মতো আজকেও এই বিশেষ নতুন এবং চরম নাটকীয় পর্বে পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গে হতে হাজির হয়েছি আমি এবং আপনাদের গল্পের প্রিয় বন্ধু মিস্টার অলোকেশ সরকার। বন্ধুরা, বিগত 7 নম্বর পর্বে আমরা দেখেছি কিভাবে রেহার তীক্ষ্ণ প্রশ্নের মুখে ঋষিরাজ কিছুটা থতমত খেয়ে যায়। তনুর সাথে তার এই সাজানো সম্পর্কের সত্যতা কি এবার সবার সামনে চলে আসবে? নেহার মনে যে সন্দেহের গভীর ছাপ রয়ে গেছে তা কি তনু আর ঋষির জীবনকে নতুন কোনো বড় বিপদের মুখে ঠেলে দেবে? অন্যদিকে নিজের চেনা ঘর থেকে বিতাড়িত, সম্পূর্ণ একা হয়ে যাওয়া তনুর ভাগ্যে এবার কি ঘটতে চলেছে? আর ঋষিরাজ, তার এই নির্মম অবহেলা আর অহংকার কি কোনো নতুন অনুশোচনার জন্ম দেবে? আজ 8 নম্বর পর্বে এসে আমাদের এই উপন্যাস এক অবিশ্বাস্য, চোখ ধাঁধানো এবং ধামাকা মোড় নিতে চলেছে, যা আপনাদের প্রতিটি অনুভূতিকে প্রবলভাবে নাড়া দিয়ে যাবে। বন্ধুরা, তনু আর ঋষির এই ভালোবাসার সফরকে আপনারা যেভাবে নিজেদের মনের মণিকোঠায় জায়গা দিয়েছেন, তার জন্য এই চ্যানেলের ক্রিয়েটর হিসেবে আপনাদের ধন্যবাদ জানালেও কম মনে হয়। তবে আপনাদের কাছে আমার ছোট্ট একটি আবদার রয়ে যায়। আপনাদের প্রতিটি লাইক, প্রতিটি মূল্যবান কমেন্ট আর একটি মাত্র সাবস্ক্রিপশন আমাদের মতো গল্পকারদের জন্য কতটা বড় অনুপ্রেরণা তা আপনারা ভালো করেই জানেন। রাত জেগে স্ক্রিপ্ট লেখা আর ঘন্টার পর ঘন্টা ভয়েস দেওয়ার এই অক্লান্ত পরিশ্রম সার্থক হয় ঠিক তখনই, যখন আপনাদের পক্ষ থেকে একটুখানি ভালোবাসা ফিরে পাই। তাই গল্পের গভীরে হারিয়ে যাওয়ার আগেই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর যারা আজকে আমাদের এই অডিও স্টোরি বাড়ি পরিবারে একদম নতুন এসেছেন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে এর পরবর্তী অর্থাৎ ধামাকা 9 নম্বর পর্বটিও ইউটিউবের পর্দায় সবার আগে উপভোগ করতে পারেন। আর হ্যাঁ, গল্প শেষে আপনার মনের ভাবনাটি কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আর একটি মুহূর্তও অপেক্ষা নয়, বুক ভরা অনুভূতি আর টান টান উত্তেজনা নিয়ে চলুন সরাসরি প্রবেশ করা যাক আজকের বিশেষ আয়োজনে। শুনতে থাকুন ভালোবাসার ছোঁয়া, পর্ব 8। তনুর জ্ঞান ফিরেছে। বাড়ির সবাই ওর ঘরে। শিবানী দেবী আর বিনয়বাবু ওর পাশেই বসে রয়েছে। মা, কেমন আছিস? এখন কেমন লাগছে? তনু চোখ মেলে দেখে ওর বাবা ওর মাথার সামনে বসা। তনুর বাবাকে বলে, বাবা, আমার ফোনটা একটু দেবে, মল্লিকা দেবীকে ফোন করতে হবে। শিবানী দেবী ওকে ফোনটা দেয় আর সবাইকে বলে ওর ঘর থেকে এখন বেরিয়ে যেতে। সবাই বেরিয়ে যেতে তনু মল্লিকা দেবীকে ফোন করে। অন্যদিকে ঋষি দুপুরে নিজের ঘরে একটু রেস্ট নিচ্ছে। তখনই মল্লিকা দেবী একটা ফাইল নিয়ে আসে ওর কাছে। দাদু ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো ঠামি। মল্লিকা দেবী একটা ফাইল ঋষির দিকে এগিয়ে দেয়। এটা একটু দেখে নাও তো, সব ঠিক আছে নাকি? এটা কি ঠামি? এটা কন্ট্রাক্ট পেপার, যেটাতে তুমি তনুকে দিয়ে সাইন করাবে। এটাতে পুরো ডিটেলে লেখা আছে 3 বছরের জন্য ও তোমার স্ত্রী হয়ে এই বাড়িতে আসছে। আমাদের পরিবারের বংশধর দিয়ে ও 6 মাস পর তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। কখনো তোমার আর আমাদের বংশধরের ওপর কোনো অধিকার ফলাতে সে আসবে না। আর এর পরিবর্তে ওকে আমরা 1 কোটি টাকা দেব। এটাতে বিয়ের আগে তনুর সাইন নিতে হবে, বুঝেছো? ঋষি কন্ট্রাক্ট পেপার গুলো দেখে আর বলে, ঠামি, এটা কি সত্যি খুব দরকার ছিল? ও তো বলেছে চলে যাবে। সেটা এখন বলছে, ভবিষ্যতে যদি আমার মত বদলে যায়, যদি দুর্বল হয়ে পড়ে, তখন আমাদের বড় বাড়ি, অনেক টাকা, এইসবের প্রতি লোভ হওয়াটা তো খুব স্বাভাবিক। তখনই মল্লিকা দেবীর ফোনটা বেজে ওঠে। মল্লিকা দেবী দেখে তনু ফোন করছে। ফোনটা ধরে মল্লিকা দেবী বলে, তনু ফোন করছে। তনু তোমাকে কেন ফোন করছে? ফোনটা স্পিকারে দাও। মল্লিকা দেবী ফোনটা রিসিভ করে স্পিকারে দেয়। হ্যাঁ তনু, বলো, কোনো সমস্যা? ম্যাডাম, আমার বাকি টাকাটা আমি কবে পাবো? আপনার সাথে তো কথা হয়েছিল বিয়ের আগে দেবেন, তাই বলছি। কথাটা শুনে ঋষি অবাক হয়ে যায়। মল্লিকা দেবী মনে মনে একটু খুশি হয়, ভাবে ভালোই হয়েছে, ঋষির সামনে মেয়েটা টাকার কথা বলছে। এটা শোনার পর ঋষির মনে আর মেয়েটার জন্য কোনোদিনও কোনো ফিলিংস তৈরি হবে না। তারপর তিনি তনুকে বলেন, তনু, মল্লিকা মুখার্জি কখনো কথার খেলাপ করে না, বুঝলে? তোমাদের আজ বিয়ে হয়ে গেলেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। ওকে, ধন্যবাদ। তনু ফোন কেটে দেয়। ঋষি পুরো বনে গেছে। মনে মনে বলে, আমার মনে যেটুকু সন্দেহ ছিল তাও আজ মিটে গেল। তুমি এত লোভী,
এত নিচে কিভাবে নেমে গেলে কি করে? হুম, তাহলে তোমার এখনো মনে হচ্ছে এই পেপারগুলো সাইন করানোর দরকার নেই? দেখলে তো, এই মেয়েটা টাকা ছাড়া তো কিছুই বোঝে না। হাতে নাতে প্রমাণ পেয়ে গেলে। ঋষি বাকরুদ্ধ হয়ে গেছে। ওদিকে তনু ভাবছে, আমার অপারেশনের জন্য টাকা লাগবে, তাই এই টাকাটা না পেলে আমার মুশকিল হয়ে যাবে। বাবাকে এত খরচের কথা বলতে পারিনি, তাই এইভাবে মল্লিকা দেবীর কাছে চাইতে হলো। নিজের অবস্থার কথা ভেবে তনু নিজের প্রতি যেন বিরক্ত লাগছে। ওদিকে মল্লিকা দেবী সুযোগের সৎ ব্যবহার করে ঋষির ব্রেন ওয়াশ করতে শুরু করেছেন। এই মেয়েটাও আসলে না তোমার মায়ের মতো, সেও টাকা ছাড়া কিছু বোঝেনি। আর তনুও টাকা ছাড়া কিছু বোঝে না। সেও তোমার বাবাকে টাকার জন্য বিয়ে করেছিল, আর তারপর তোমার বাবার থেকে টাকা নিয়ে চলে গেছে। কাজেই আজ যদি এটা সাইন না করাও, তাহলে এই মেয়েটাও একদিন তোমার মায়ের মতো তোমার সাথে এটাই করবে। আমি তো তোমার ভালো চাই দাদু ভাই, তাই তো এটা করছি। ঋষির রাগে চোখ মুখ লাল হয়ে গেছে ওর মার কথা শোনার পরেই। তারপর ফাইলটা নিয়ে বলে, আমি বিয়ের আগে এই পেপারগুলোতে তনুর সাইন নেব, তুমি কিছু চিন্তা করো না। মল্লিকা দেবী খুশি হয়ে বেরিয়ে যায়। উনি বেরিয়ে গেলে ঋষি মনে মনে ভাবে, তোমার খুব টাকার লোভ তাই না? তোমাকে শাস্তি তো পেতেই হবে। ওয়েলকাম টু হেল তনুষ্কা। সন্ধ্যেবেলা ঋষি একটা পাঞ্জাবি ধুতি পরে একেবারে তৈরি। সবাই আশীর্বাদের জন্য তোড়জোড় করছে। আশীর্বাদ হওয়ার পর ঋষি আর মল্লিকা দেবী এক গাড়িতে বসে রওনা দেবে। গাড়িতে বসে ঋষি ভাবে, তনুর আজকে টাকা চাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। একটাই কথা আমার শুধু মনে হচ্ছে, আমার সঙ্গে তনু শুধু টাকার সম্পর্ক। কি করে এই বিয়ে করবো জানি না। মনে হচ্ছে সবকিছু ছেড়ে বেরিয়ে যাই। ঋষিকে চুপ করে বসে থাকতে দেখে মল্লিকা দেবী বলে, অত কিছু চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। তুমি শুধু বিয়েটা করো। তরুণের বিয়ে বাড়ি আজ লাইট ফুল দিয়ে সাজানো হয়েছে। আত্মীয় স্বজন সারা বাড়িতে গমগম করছে। বিয়ে বাড়ির গেটের সামনে গিয়ে ঋষির গাড়ি দাঁড়ায়। ঋষি গাড়ি থেকে নামি তনুর মা ওকে বরণ করে। সবাই ভিতরে আসে। ঋষি তনুর মাকে ডেকে বলে, আমি একটু তনুর সাথে দেখা করতে চাই। শুভ দৃষ্টির আগে তো দেখা করতে পারবে না। দেখুন আন্টি, আমার দেখা করাটা খুব আর্জেন্ট। ওকে যেতে দিন, ওর আর্জেন্ট কথা আছে ওর সাথে। ও উপরে আছে, চলো। ঋষি তনুর মার সাথে উপরে যায়। তনুর মা ঋষিকে একটা রুমের সামনে এনে বলে, তনু এই রুমে বসে আছে। আমি একটু ওর সাথে কথা বলতে চাই। ঠিক আছে, তুমি ভেতরে যাও। ঋষি ভেতরে যায়। দেখে তনু আয়নার সামনে কোণে সেজে বসে আছে। লাল বেনারসি, লাল ওড়না, গা ভর্তি গয়না পরে আয়নার দিকে তাকিয়ে বসে। ওর চোখে একটু অদ্ভুত শূন্যতা। একটা মেয়ের বিয়ের দিন যে মুখে এতটা কষ্ট লেখা থাকতে পারে, সেটা তনুকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। তনুকে দেখে মুহূর্তের জন্য মুগ্ধ হয়ে যায় ঋষি। তারপর দুপুরের কথা মনে পড়তে চোখ মুখ লাল হয়ে যায় ঋষির। তনু ঋষিকে দেখে দাঁড়িয়ে পড়ে। এইভাবে ঘরের মধ্যে ঋষিকে দেখে তনু একটু অবাক হয়ে যায়। স্যার, আপনি এখানে কেন? হ্যাঁ, আমি আর 1 ঘন্টার মধ্যে আমাদের বিয়ে, তাই বিয়ের আগে কিছু কাজ ছিল। তারপর একটা পেপার তনুর দিকে বাড়িয়ে দেয়। তনু পেপারটা হাতে নেয়। ঋষিরাজ বলে, এটা আমাদের ম্যারেজ কন্ট্রাক্ট পেপার। তনুষ্কা, তোমার আর আমার বিয়েটা কেন হচ্ছে তুমি জানো নিশ্চয়ই, বংশধরের জন্য। না হলে আমি ঋষিরাজ মুখার্জি তোমার মতো একটা 3rd ক্লাস ফ্যামিলির মেয়েকে বিয়ে করার কথা কিছুতেই ভাবতে পারি না। তোমার দিকে ঘুরেও তাকাতাম না আমি। শোনো, আমি বিয়ে নিয়ে ভালোবাসা সম্পর্ক এসব বিশ্বাস করি না। তবে আমার সম্পত্তি অনেক, সেটাই যাতে হাত বসাতে না পারো, তাই এই কন্ট্রাক্ট পেপার। হ্যাঁ, আমি জানি। তাহলে আরো জেনে নাও, আমার সাথে তোমার বিয়েটা 3 বছরে। তোমার পরিবারের যত টাকার সমস্যা আছে আমি মিটিয়ে দেবো। হ্যাঁ, তার বদলে তুমি আমাকে একটা সন্তান দেবে, আমার পরিবারের বংশধর। বাচ্চার 6 মাস হয়ে গেলে তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর কখনো আমার সম্পত্তির উপর বা আমার স্ত্রীর অধিকার আর সন্তানের অধিকার কখনোই দাবি করতে পারবে না তুমি। হ্যাঁ, এটাও আমি জানি। আর কিছু বলবেন কি? ঋষি রেগে যায়, কিন্তু ঋষি তাও কথা বলা থামায় না। হ্যাঁ, তুমি আমাদের সন্তান হওয়া পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে। আমার স্ত্রীর পরিচয় থাকবে, কিন্তু স্ত্রীর অধিকার পাবে না, আর না বাড়ির বউয়ের অধিকার পাবে। এই সমস্ত কথা এই পেপারে লেখা আছে তো? হ্যাঁ, লেখা আছে। তুমি পড়ে দেখতে চাইলে দেখতে পারো। তোমাকে আমি একটা কপি পাঠিয়ে দেবো, দেখে নিও। এখন তোমাকে একটা সই করতে হবে এখানে। আমি তো আপনার সব কথা মেনে নিয়েছি, তাহলে আবার এই কন্ট্রাক্ট পেপার কেন? আমি নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারি না, তাহলে তোমাকে বিশ্বাস করবো ভাবলে কি করে? আমি কোনো রিস্ক নিতে চাই না তোমাকে নিয়ে। তনু অবাক হয়ে তাকিয়ে থাকে ঋষির দিকে। তারপর বলে, না, আমি সই করব না। শুনে ঋষি অবাক হয়ে যায়।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। চলুন এবার ফেরা যাক গল্পের বাকি অংশে। কোনো কন্ট্রাক্ট পেপারে সই করবে না দেখে ঋষি রেগে যায়। তোমাকে তো ঠাম্মি অনেক টাকা অলরেডি দিয়ে দিয়েছে তোমার বাবার চিকিৎসার জন্য, তাহলে সই করতে অসুবিধা কোথায়? কারণ আপনার ঠাকুমা বলেছিলেন যে কন্ট্রাক্ট ম্যারেজ হবে, কিন্তু শৈশবতের কথা তিনি বলেননি। এখন হচ্ছে, কারণ তোমার মতো লোভী মেয়েকে কখনোই বিশ্বাস করা যায় না। পরে মুখার্জি বাড়ির ঐশ্বর্য দেখে যদি তোমার মন বদলে যায়, তাই কোনো রিস্ক আমরা কেউ নেব না। নাও, এখানে সাইন করে দাও। তনু হাসে একটু, সেই হাসিতে বড্ড কষ্ট মেশানো আছে। হেসে ঋষির চোখের দিকে তাকায়। কথায় আছে, এক মুহূর্তের মুখ পর মুহূর্তে সত্যি নয়। আজ আপনি সেটা প্রমাণ করে দিলেন। বেশ, দিন, কোথায় সই করতে হবে? তনুর যেন সমস্ত শক্তি চলে গেছে, আর লড়াই করার, নিজের পয়েন্ট প্রমাণ করার শক্তি তার মধ্যে নেই। সে পেপারটা সাইন করে দেয়। এক ফোঁটা জল পেপারের ওপর পড়ে। পেপারটা সাইন করে ঋষিকে ফেরত দিয়ে দেয়। ঋষি বেরিয়ে যাওয়ার আগে বলে, আর একটা কথা, বিয়ের পরেই নিজেকে আমার স্ত্রী ভেবে নিও না, আর কোনো ফিলিংসও যেন না জন্মায়, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বলে ঋষি বেরিয়ে যায়। আর তনু কেঁদে ফেলে। ধপ করে বসে পড়ে চেয়ারে। ভাবে, আমি এমন একটা অপয়া মেয়ে যে নিজের বিয়ের দিন বিয়ে ভাঙার জন্য সই করে। ঋষি স্যার, আপনি আমাকে বুঝলেনই না। হ্যাঁ, কেউ আমায় বোঝেনি, কেউ না, আর দরকারও নেই। এবার আমি শুধু যে যা বলবে সেইটাই করে যাব, আর নিজের কথা কখনো ভাববো না। এই বিয়েটা করেছে পরিবারের জন্য, থাকবো ওদের বাচ্চা দেওয়ার জন্য, তারপর চলে যাব। শুরু হয় বিয়ে। ঋষি ফাইলটা নিজের সাথে আনা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে। ঋষির বাবা এসে চুপচাপ এক জায়গায় বসে পড়ে। কিছুক্ষণ পরে ঠাকুরমশাই মেয়েকে আনতে বললে তনুকে নিয়ে আসা হয়। পান পাতার আড়ালে মুখ ঢেকে পিঁড়িতে বসিয়ে নিয়ে আসা হয় ওকে। তারপর ঋষির চারপাশে ঘোরানো হয়। বিয়ের সানাই বাজে, কিন্তু সেই সানাইয়ের সুরে শুধুই কষ্ট ছাড়া কিছুই লেখা নেই। তনুর চোখে জল, আর ঋষির মুখে রাগ ফুটে ওঠে। সব আচার আচরণ পূরণ হয়। মালা বদলের সঙ্গে ওদের গাঁট ছড়াও বাঁধা হয়। তারপর ঠাকুরমশাই ঋষির হাতে দর্পণের মধ্যে সিঁদুর দিয়ে বলে, নাও, এবার সিঁদুর পরিয়ে দাও। ঋষি তনুর দিকে না তাকিয়ে সিঁদুর পরিয়ে দেয় তাচ্ছিল্যের সঙ্গে। সিঁদুর দানের পরে লজ্জাবস্ত্র দিয়ে তনুর মুখ ঢেকে দেওয়া হয়। তনুর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, আর মনে মনে বলে, এই সিঁদুরটাই মেয়েদের জীবন বদলে দেয় শুনেছি। আমার জীবনের সিঁদুর দান একটা শর্তের উপর দাঁড়িয়ে, যেখানে এই সিঁদুর দানের আগেই আমার সেই সিঁদুরের মেয়াদ নির্ধারণ করা হয়ে গেছে। আমার জীবনের সিঁদুর দান কারোর হাত ধরে নতুন জীবনের পথ চলা না, শুধুমাত্র একটা শর্ত পূরণ, শুধু একটা কন্ট্রাক্ট সিঁদুর দান। কিন্তু আমি যে এই সিঁদুর বুঝতে পারবো না। তোমার জীবনে স্ত্রীর অধিকার আমি চাই না, তবে আমার জীবনে আমার স্বামী কেবল তুমিই থাকবে ঋষি। বিয়ে সম্পন্ন হয়েছে, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। আজ থেকে সারা জীবন সুখে দুঃখে সবসময় এভাবেই একে অপরের পাশে থাকবে। যাও, এবার বড়দের প্রণাম করো। ঋষি আর তনু প্রথমে তনুর বাবা মাকে প্রণাম করে, তারপর মল্লিকা দেবীকে প্রণাম করে। তারপর অতিথিরা একে একে এসে ওদের অভিনন্দন জানিয়ে যায়। বরযাত্রী খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার সময় মল্লিকা দেবী ঋষির কাছে এসে বলে, দাদু ভাই, ফাইলটা আমাকে দাও। পেপারগুলো তো সাইন করা হয়ে গেছে, ওটা আমার কাছেই আছে, থাক। মল্লিকা দেবী ঋষির এই কথায় অসন্তুষ্ট হয়ে পড়েন। কেন দাদু ভাই, তোমার কি আমার উপরে ভরসা নেই নাকি? এইসব তুমি কি বলছো ঠাম্মি? আচ্ছা, দাঁড়াও, দিচ্ছি। এই বলে ঋষি মল্লিকা দেবীর হাতে ফাইলটা দিয়ে দেয়। শিবানী দেবী এসে তনু আর ঋষিকে খাওয়ার জায়গায় নিয়ে যায়। ঋষি খেলেও তনু কিছু তেমন খায় না। বাসর ঘরে কিছুক্ষণ আড্ডার পর ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় বাসর ঘর। তনুকে ঘুমে ঢুলতে দেখে ঋষি। সবাই তো যে যার মতো চলে গেল, আমি কি শোবো না? তাহলে ওপরের ঘরে চলুন। তনু ঋষিকে নিয়ে ওপরে ও যে রুমটাতে ছিল সেই রুমটাতে চলে যায়। ঋষি ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে পড়ে। তনু ঋষির অপেক্ষা করতে করতে বিছানার একধারে বসে বসেই ঘুমিয়ে পড়ে। ঋষি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে তনু ঘুমিয়ে পড়েছে। ঋষি কিছুক্ষণ তনুর পাশে বসে ওর সিঁদুর মাখা মুখটার দিকে তাকিয়ে থাকে আর ভাবে, তোমার এই মুখ দেখে একসময় আমি দুর্বল হয়েছিলাম, কিন্তু আর না, আমি এখন তোমার আসল মুখটা জেনে গেছি তনু। বলে ঋষি উল্টো পাশ ফিরে শুয়ে পড়ে। সকাল হতে একটা বিচ্ছিরি অ্যালার্মের শব্দে তনু প্রায় বিছানা ছেড়ে উঠে পড়ে। এটা কি? ঋষি চোখ না খুলেই বলে, ওয়েলকাম টু হেল। এটা তারই শব্দ, আমি দিয়েছিলাম অ্যালার্মটা। তনুর বিরক্ত লাগলেও মুখে কিছু বলে না। ওরা দুজনেই ফ্রেশ হয়। তনুর মা এসে দুজনকেই চা দিয়ে যায়। তনুর বাবা ঋষিকে বলে, তোমাকে কিছু বলার ছিল বাবা, বলবো? হ্যাঁ আঙ্কেল, নিশ্চয়ই বলুন না, কি বলবেন?
মেয়েটা আমার সারা জীবন অনেক কষ্ট পেয়েছে, শুধু লোকের জন্যই করে গেছে, কোনোদিন নিজের জন্য কিচ্ছু চাইনি। তুমি দেখো, একটু ওকে বোঝো, যেন ও ভালো থাকে। আপনি চিন্তা করবেন না, আমার বাড়িতে ওর কোনো অযত্ন হবে না, কোনো কষ্ট পাবে না তনু। বলে তনুকে একটা লুক দেয়, একটা রহস্যময় হাসি হাসে। না না বাবা, সে আমি জানি, তবে আমার মেয়েকে তো আমি চিনি। পৃথিবীর কোনো ঐশ্বর্য দিয়েই তুমি ওর মনের কষ্ট দূর করতে পারবে না। তাই সেই মেয়ে যদি তোমার কাছে কখনো কিছু চায়, তবে তুমি জেনো ও নিশ্চয়ই অন্য কারোর জন্য সেটা চাইছে। তাই ওর মুখের কথাকে বিশ্বাস করে কখনো ওকে দূরে ঠেলে দিও না। ওর মনটা একটু বোঝার চেষ্টা করো বাবা। ঋষি কিছু বলে না, শুধু ঘাড় নাড়ে। বিদায় বেলায় তনু আর ঋষিকে পাশাপাশি বসিয়ে সবাই আশীর্বাদ করে। ভাই বোনগুলোকে তনু জড়িয়ে ধরে কান্নাকাটি করে খুব। তনুর মনটাও বেশ খারাপ। অনু কাঁদছে দেখে তনু ওকে কোলে তুলে নেয়। এই কি, আমার অনুশোনা কাঁদছে কেন? তুই তো চলে যাচ্ছিস দিদি ভাই, তুই কি আর কোনোদিনও আসবি না? তাহলে আমাকে গল্প কি শোনাবে? তনুর গলাটা ভারী হয়ে যায়, চোখের পাতা ভিজে যাচ্ছে। কে বললো আমি আসবো না? তবে হ্যাঁ, তুই কিন্তু বেশি দুষ্টুমি করলে আমি সত্যি আসবো না। চোখের জলটা মুছে ফেলো তো দেখি। এই বলে অনুর চোখের জল মুছিয়ে দিয়ে মায়ের দিকে এগিয়ে আসে তনু। তারপর শিবানী দেবীকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, অনেকগুলো দিন তোমার সংসারে থেকে তোমাকে জ্বালিয়েছি, আর কখনো তোমাকে জ্বালাতে আসবো না। তোমরা সবাই ভালো থেকো। শিবানী দেবী কিছু বলতে পারে না, তনুকে জড়িয়ে কেঁদে ফেলে। বিনয়বাবু চোখের জল ফেলেন। মেয়েকে জড়িয়ে ধরে সেও দুর্বল হয়ে পড়ে। বাবা, নিজের শরীরটার খেয়াল রেখো, আর অযত্ন করো না। আমি খুব শিগগিরই আসবো। কথাটা শুনে একটু অবাকই হয় ওর বাবা মা, কিন্তু কিচ্ছু বলে না। তারপর ওরা গাড়িতে উঠে পড়ে। গাড়ি ছেড়ে দেয়। গাড়িতে বসে ঋষি তনুকে বলে, বাবাকে আগের থেকে বলে রাখলে শিগগিরই আসবে, সেটাই ভালো। তার মানে সারা জীবন থাকার প্ল্যান তুমি করছো না। তনুর ভিতরটা ভেঙে যাচ্ছে, কিছু বলতে পারে না ও। ওর মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে ও। যে কোনো মেয়ের কাছেই এই সময়টায় কিচ্ছু কথা বলার থাকে না। ঋষি আর তনুর গাড়ি মুখার্জি বাড়ির সামনে এসে দাঁড়ায়। সমস্ত আচার পালন হয়। ঋষির কাকিমা একটা আয়স্ত তনুর হাতে পরিয়ে দিয়ে মল্লিকা দেবীকে উদ্দেশ্য করে বলেন, মা, ও তো মুখার্জি বাড়ির একমাত্র বউ, ওকে এই বাড়ির পৈতৃক হারটা দেবেন না? আজই তো সবে এই বাড়িতে এলো, আগে এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠুক, তারপর না হয় পৈতৃক হার পাবে। সব হয়ে যাওয়ার পর নেহার ঘরে গিয়ে তনু বিছানায় বসে। ওর শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা কেমন ঘুরাচ্ছে যেন। নেহা ওকে বসে থাকতে দেখে বলে, এখনো বসে আছিস কেন? যা ফ্রেশ হয়ে নে। নেহা, আবার একটু গয়নাগুলো খুলে দিবে? হ্যাঁ, সে দিচ্ছি। নেহা তনুর ওড়না মাথার খোঁপা খুলে দেয়। তারপর গয়না খুলে দিয়ে একটা কাপড় দিয়ে বলে, যা এবার চেঞ্জ করে নে তো। এই বলে নেহা ঘর থেকে বেরিয়ে যায়। তনু স্নান করে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পরে। আয়নায় নিজের মুখটা দেখতে দেখতেই চোখগুলো কেমন যেন ঝাপসা হয়ে যায়। তাই তাড়াতাড়ি বিছানায় বসতে যায়, কিন্তু তখনই মাথাটা এমন ঘুরে যায় যে চোখের সামনে অন্ধকার হয়েও মাটিতে পড়ে যায়। আর সাথে সাথে পাশে রাখা টেবিলের কোণে কপালটা লেগে কেটে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তনুর কি হলো? তবে কি ওর কোনো অসুখ হলো? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। চলুন এবার ফেরা যাক গল্পের বাকি অংশে। তনুকে অজ্ঞান হয়ে যেতে দেখে নেহা দৌড়ে আসে। দাদা ভাই, তাড়াতাড়ি আয়। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো এখানে। তনু চোখ খোল না, কি হয়েছে তোর তনু? এদিকে ঋষি সবে স্নান করে একটু রেস্ট নেবে বলে বিছানায় কাটা এলিয়ে দিয়েছে। তখনই নিহার এমন চিৎকার শুনে ও বোঝে তনুর কিছু একটা হয়েছে। তাই ছুটে নিহার ঘরে চলে যায়। ঘরে ঢুকে দেখে তনু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। নিহা পাশে বসে ওর মুখে চোখে জল দিচ্ছে। তনুর কপাল কেটে রক্ত বেরোচ্ছে। তনুকে এরকম অবস্থায় দেখে ঋষি নিজেকে আর ঠিক রাখতে পারে না। তনু বলে চিৎকার করে ওঠে। ঋষি দৌড়ে গিয়ে ওকে কোলে তুলে নেয়। তারপর ওকে বিছানায় শুইয়ে দিয়ে ডাক্তারকে ফোন করে। ততক্ষণে নেহার চিৎকারে বাড়ির সবাই জড়ো হয়ে গেছে। মল্লিকা দেবী তনুর কপালে রক্ত দেখেন। তিনি বলেন, এসব কি করে হলো? কপালটা এতটা কাটলো কি করে? আর তুই কোথায় ছিলি নেহা? আমি জানি না টামি, আমি তো ঘরে ছিলাম না। তনু স্নানে গিয়েছিল আর আমি এসে দেখছি ও এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। টামি ঋষি ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে তনুর কপালে ওষুধ লাগিয়ে দেয়। মেয়েটা বাড়িতে ঢুকতে না ঢুকতেই এভাবে অজ্ঞান হয়ে গেল। বলি, কোনো অসুখ টসুখ আবার এর মধ্যে নেই তো? তোমরা একটু চুপ করবে? সবাই নিচে যাও এখন। ডাক্তারকে জানিয়ে দিয়েছি উনি আসছেন, বাকি যা করার ডাক্তার করবেন। ঋষির কথা শুনে সবাই নিচে চলে যায়। তখনই ডাক্তারবাবু ঘরে আসেন। প্রথমেই কপালের কাটা জায়গাটা ভালো করে ব্যান্ডেজ করে দেন। তারপর ভালোভাবে চেক আপ করে ঋষিকে জানান, ঋষি, ওর পালস রেট খুব লো, প্রেশার একেবারে নিচে নেমে গেছে। দেখে তো মনে হচ্ছে অনেকদিন ঠিক করে খাওয়া দাওয়া করেনি, নিজের উপর অবহেলা করেছে।
আর অত্যাধিক মানসিক চাপও রয়েছে ওর মধ্যে, সেটাই সামলাতে না পেরে আজ অজ্ঞান হয়ে গেছে। ওকে স্যালাইন দিতে হবে, তোমরা ওনাকে ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিট করে দাও। ঋষির কষ্ট হয় ওর জন্য, কিন্তু একই সঙ্গে ঘৃণাটাও এতটা তীব্র থাকে যে ও বলে ওঠে, আপনার যা করার বাড়িতেই করুন, সবে আমাদের বিয়ে হয়েছে, এখন বাড়ি নিয়ে গেলে কথা উঠবে, আপনি শুধু ওকে সুস্থ করে তুলুন। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু একজন নার্সকে তনু দেখাশোনা করার জন্য ডেকে পাঠান। তনুকে স্যালাইন দেওয়া হবে, তাই ঋষি ওকে নিজের ঘরে নিয়ে চলে যায়। ডাক্তার কিছু ওষুধ লিখে দেন, ঋষি একজন সার্ভেন্টকে দিয়ে সেই সকল ওষুধ আনাতে পাঠায়। তারপর ডাক্তারবাবু চলে যান। তখনই সেখানে মল্লিকা দেবী এসে ঋষিকে বলেন, এ কি, তুমি ওকে নিজের ঘরে এনেছো কেন? নিহার ঘরে ওকে স্যালাইন দিলে নিহার শুতে প্রবলেম হতো, তাই ওকে এখানে নিয়ে এসেছি। তাতে কি হয়েছে শুনি, কি হয়েছে নাকি? বাড়িতে কি আর কোনো ঘর ছিল না? আজ তোমাদের কালে রাত্রি, আর আজই তুমি ওকে এই ঘরে এনে তুললে? হ্যাঁ, তুমি জানো না আজ একে অপরের মুখ দেখতে নেই? জানো না তুমি? জামা, তনু এখন অসুস্থ, তাই আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। ওর তো অন্য কোনো রুমে যাওয়ার দরকার নেই। তুমি চাইলে আজকে রাত্রিটা আমি পাশের ঘরে শিফট করতে পারি, অসুবিধাটা কোথায়? বেশ, তুমি যা ভালো বোঝো তাই করো। এদিকে বাড়ি ভর্তি লোকজন, তার মাঝে আবার নতুন বউ নাকি অজ্ঞান হয়ে গেল। ছি ছি ছি, লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছে একেবারে। এইভাবে বলার কি আছে ঠাম্মা, তনু তো আর ইচ্ছা করে অজ্ঞান হয়নি। ঋষির কথায় মল্লিকা দেবী ক্ষুণ্ণ হয়, তাই আর বেশি কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যান। ঋষি নার্সকে বলে, আপাতত আপনি পাশের রুমে যান, দরকার হলে আপনাকে ডেকে নেব। তারপর নার্স বেরিয়ে গেলে তনুর পাশে বসে ওর মুখটা ভালো করে দেখে। তনুর মুখটা কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালিও পড়েছে, মুখের মধ্যে সেই চনমনে ভাবটা আর নেই। ওর কাছে গিয়ে বলে, ইচ্ছে করে নিজের অযত্ন করছো তাই না, যাতে আমাকে খারাপ দেখাতে পারো। সব জানি আমি, টাকার জন্য তোমার মতো মেয়েরা সব করতে পারে। যে তনুকে আমি দিল্লিতে দেখেছিলাম সে আর আজকের তনু নেই, একেবারে আলাদা। আসলে মানুষ এরকমই হয়। কথাগুলো বলে সে চলে যায়। সন্ধ্যাবেলায় ঋষি নার্সকে ডেকে বলে, এবার আপনি ওর কাছে থাকুন, ডাক্তার ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছেন, কাল সকালের আগে উঠবে না। তবু রাতে যদি কোনো দরকার হয় আমাকে ডাকবেন, আমি পাশের ঘরেই আছি। ঋষি চলে যায়। সকালে তনুর ঘুম ভাঙে, ঘুম থেকে উঠে দেখে ও ঋষির ঘরে শুয়ে আছে। অনেকবার ওঠার চেষ্টা করলেও উঠে বসতে পারছে না, মাথাটাও ভার হয়ে আছে। মাথায় হাত দিয়ে দেখে ব্যান্ডেজ করা আছে। তনু মনে মনে ভাবে, কালকে তো আমি বিহার করেছিলাম, স্নান করে এসে হঠাৎই কেমন যেন মাথাটা ঘুরে গেল আমার। তারপর তো আর কিছু মনে করতে পারছি না কি হয়েছিল আমার। তখনই নার্স ঘরে এসে বলে, গুড মর্নিং ম্যাডাম, এখন কেমন লাগছে আপনার? গুড মর্নিং। আপনি? আমাকে আপনার দেখাশোনা করার জন্য ঋষিরাজ স্যার রেখেছেন। আপনি কাল অসুস্থ হয়ে পড়েছিলেন। স্যার কিন্তু খুব কেয়ারিং, আপনার জন্য অনেকক্ষণ জেগে বসেছিলেন জানেন। আপনি সত্যিই খুব লাকি। তনু কিছু বলে না, এখনো শরীর অত ঠিক নেই। একটু ফ্রেশ হয়ে এসে বসার পর ঋষি তনুর সামনে এসে খাবার দেয়। তাড়াতাড়ি খেয়ে নাও, আমাদের বাড়ির একটা নিয়ম আছে, সবাই আমরা একসাথে ডাইনিং টেবিলে বসে খাবার খাই। তুমি অসুস্থ বলে আমি তোমার জন্য খাবার নিয়ে আসলাম। এত উপকার না করলেও পারতেন, আমার এখন খেতে নেই, আপনি বরং খাবারটা নিয়ে যান। তনুর কথা শুনে ঋষি জোর করে খাবার মুখে গুঁজে দেয়। অনেক নিজের মর্জি চালিয়েছ, এখন থেকে আমার কথা শুনে চলতে হবে। তুমি অসুস্থ হয়ে থাকলে লোকে আমাকে বাজে বলবে, তাই চুপচাপ খেয়ে নাও। তনু অদ্ভুত ভাবে তাকায়, তারপর কড়া ভাবে বলে, এত কঠিন মন আপনার, এত এখনো নিজের ইমেজের কথা ভেবে যাচ্ছেন। আমি খাবো না। চুক্তি অনুযায়ী আমি আপনাকে সন্তান দেবো, তারপর চলে যাব, আপনার সব কথা শুনবো। কই, এটা তো পেপারে লেখা ছিল না? তাছাড়া আপনি তো আমাকে স্ত্রী বলে মেনেই নেননি, তাহলে আবার এত যত্ন করতে আসছেন কেন? কেন দেখাচ্ছেন এসব? এসব বলে কোনো লাভ নেই, সমাজের চোখে তুমি আমার স্ত্রী, তাই আমি। চুপ করুন। তনু রেগে গিয়ে চিৎকার করে ওঠে। চলে যান, এক্ষুনি চলে যান বলছি এখান থেকে। তনুর চিৎকার শুনে মল্লিকা দেবী ঘরে আসে। ঋষিকে কথাগুলো এইভাবে বলতে দেখে তিনি বলে ওঠেন, এই, তুমি আবারও আমার দাদু ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছো? হ্যাঁ, তোমার এত সাহস হয় কি করে? আর ঋষি, তুই ওকে কেন কিছু বলছিস না? এত মাথায় কেন চড়িয়ে রাখছিস ওকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। একই বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, আর তার মধ্যে সবার সামনে অসুস্থ হয়ে পড়ে আছে। ওই আত্মীয় স্বজনের কাছে আমি তো আর মুখ দেখাতে পারছি না, তার উপর তুমি আবার এই ঋষিকে মিজাজ দেখাচ্ছ। আর কখনো যদি এরকমটা করতে দেখি না, তার ফল কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। তনু ঋষির দিকে তাকায়, চোখ ছলছল করছে। মল্লিকা দেবী বেরিয়ে যাওয়ার সময় বলে, আর একটা কথা, তোমার অ্যাকাউন্টে 15 লাখ টাকা আমি পাঠিয়ে দিয়েছি, বাকি টাকা ধীরে ধীরে দিয়ে দেবো। আর একটু পরেই ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে, বুঝেছো? তুমি তাই রেডি হয়ে নিচে নেমে এসো। ধন্যবাদ টাকাটা দেওয়ার জন্য। হাহ, মল্লিকা মুখার্জি না কখনো কথার খেলাপ করে না। শুধু তুমি তোমার কাজটা মনে রেখো, হ্যাঁ? কারণ তোমার মতো মেয়েদের বিশ্বাস করা তো যায় না, যখন তখন নিজের রূপ তোমরা বদলাতেই পারো। এই বলে উনি বেরিয়ে যান। ঋষি তনুর পাশে বসে, টাকা পেয়ে খুশি হয়েছ নিশ্চয়ই, তাহলে এবার অন্তত খাবারটা খেয়ে নাও। তনু
তনুর সত্যি খিদে পেয়েছিল, তাই খেয়ে নেয়। ঋষি একটা প্যাকেট খুলে ওকে শাড়ি দিয়ে সেটা পরতে বলে। তনু ওয়াশরুমে গিয়ে ধীরে ধীরে শাড়িটা পরে আয়নার সামনে এসে দাঁড়ায়। অনেকক্ষণ ধরে ব্লাউজের ফিতে বাঁধার চেষ্টা করলেও কিছুতেই বাঁধতে পারে না। ঋষি রুমে ঢুকে আসে। তনু চেষ্টা করছে দেখে ঋষি তনুর পিছনে গিয়ে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে ওর চুলটা সরিয়ে দিয়ে পিঠের ফিতেটা বেঁধে দেয়। তখনও তনুর পিঠে স্নানের বিন্দু বিন্দু জল লেগে আছে। ঋষি নিজেকে সামলাতে না পেরে পিঠে হাত রেখে দেয়। তারপর নিজেকে কন্ট্রোল করে। আবার সমস্ত পুরনো কথা মনে পড়ে যাচ্ছে ওর। সঙ্গে সঙ্গে ওকে সরিয়ে দিয়ে বলে, এই নাও, এটা পরে নাও। বলে ওকে কিছু গয়না দেয়। এগুলো ঠাম্মি পাঠিয়েছে, পরে নাও। তনু হার, কানের দুল সবকিছু পরে ফেলে। তারপর চুলটা একটা খোঁপা করে বাঁধে। তারপর সিঁদুর কৌটোটা হাতে নিয়ে সিঁদুর পড়তে যাবে, এমন সময় ঋষির হাতে ধাক্কা লেগে সিঁদুর কৌটো পড়ে যায় মাটিতে। চমকে ওঠে দুজনেই। মাটিতে সিঁদুরের লাল রং ছড়িয়ে পড়ে। বিয়ের পর থেকে একের পর এক অশুভ ঘটনা ঘটে চলেছে ওদের জীবনে। তবে কি সত্যি এই বিয়ে অশুভ? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। চলুন এবার ফেরা যাক গল্পের বাকি অংশে। সিঁদুরটা ছড়িয়ে পড়ে থাকে। এটা দেখে ঋষি বেশ রেগে যায়। সিঁদুর কৌটো ফেলে দিলে? কেমন মেয়ে তুমি? তনু স্মিত হাসে। সেই হাসির মধ্যে আনন্দের চেয়ে অবশ্য দুঃখটাই বেশি। দেখেছেন, স্বয়ং ঈশ্বরও বলছেন যে এই বিয়ে ঠিক নয়, তাই তো সিঁদুরটা পড়ে গেল। জানেন তো, সিঁদুর পড়ে যাওয়া অশুভ। তনু ঋষির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, যেন কিছু বোঝার চেষ্টা করে। তারপর একটু দৃঢ়ভাবেই বলে, আর 3টে বছর, তারপর আমার ছুটি। ততদিন না হয় সিঁদুরের নাটকটা করে নি। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলো তো, তোমার এত টাকা কিসের জন্য দরকার? তনু একটু না ঘুরিয়ে পরিষ্কার বলে দেয়, আমি আপনাকে কিচ্ছু বলতে বাধ্য নই। আমার মতো একটা লোভী মেয়ের টাকা তো নিজের শখ মেটাতে প্রয়োজন হবেই। টাকা ছাড়া আমার মতো মেয়েরা তো কিছুই বোঝে না, তাই না? সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তনু একটু হেসে দেয়, বলে, একদমই তাই, একেবারে ঠিক ধরেছেন। আমিও ওই রকম মেয়েদের দলেই পড়ি। তাহলে শুধু 1 কোটি টাকা নিলে কেন? তুমি তো জানো আমার অনেক টাকা, আরো কোটি কোটি টাকা চাইতে পারতে তো। তনু পুরোটাই সার্কাস্টিক্যালি বলে, কিন্তু সেটা ঋষি বুঝতে পারে না। সে খুব অবাক হয়ে তনুকে দেখে, ভাবতে পারে না যে তনু এরকম কথাও বলতে পারে বলে। এটা তো আমি এখন একটা ব্যবসার মতো ট্রিট করছি, বিয়ে করে বাচ্চা দিয়ে তারপর ছুটি। কিন্তু এটা প্রথম তো, তাই আপাতত কম দিয়ে শুরু করলাম। মানে বুঝলাম না ঠিক, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? কিছুই বোঝে না দেখছি। তনুর হাসি পেয়ে যায়। সে ভালো, যত কম বুঝবেন তত জীবনে কষ্টটাও কমই থাকবে। আমার মতো হবে না অন্তত, যে এত বেশি বুঝে আর এত বেশি ফিল করে যে, যাই হোক, বাদ দিন, আমার কথা শুনতে হবে না। তোমার কোনো কথারই মানে বুঝতে পারছি না আমি। তুমি এটা বলো যে তুমি এত কম টাকা দিয়ে নিজের শখ মেটাতে পারবে? ঠিক বলেছেন, আমি খুব কম টাকা চেয়ে ফেলেছি, তাই না? আরো বেশি করে টাকা চাওয়া উচিত ছিল আমার। মিস হয়ে গেল খুব। ঋষি ওর কথা বলার ধরন দেখে বেশ অবাক হয়ে যায়। এটা কি সত্যি সেই তনুষ্কা যাকে আমি... যাকে আপনি... কে? হ্যাঁ, আপনি কিছুই করেননি। আসলে আমি এরকমই বড়লোক ছেলে দেখে ছুলে পড়ি। ঠিক যেটা আপনি আমায় ভাবেন, আমি ঠিক সেই রকমই। তা আপনি আরো টাকা দিতে চান আমায়, তাই তো? দিন না, আপনার তো অনেক টাকা। তাহলে আমার শখ মেটাতে কত টাকা লাগবে সেই বুঝে আপনি আমাকে কয়েক কোটি টাকা দিয়ে দিন। এসব কি বলছো তুমি এখন? কেন, আপনার কথাই তো আমি বলছি। কি হলো বলুন? আরো টাকা দেবেন তো, নাকি মুখেই যত সব কথা? নেক্সট টাইম কারোর সাথে ডিল করলে এটা মনে রাখবো যে টাকার পরিমাণ বেশি করে চাইতে হবে। তনু! বলে হাত তুলতে যায় ঋষি, কিন্তু নিজেকে সামলে নেয়। গলা নামিয়ে কথা বলুন, আর হাতটাও নামিয়ে দিন। এগুলো কন্ট্রাক্টে লেখা কিন্তু ছিল না, তাই আপনি আমার উপর গলা চড়িয়ে কথা বলতে পারেন না। তাই প্লিজ কন্ট্রোল। বলে নিচে চলে যায় ঋষি। ড্রয়িং রুমে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে। ভাত কাপড়ের সময় হয়ে গেছে। তনু আর ঋষি ওপর থেকে নেমে আসে। ঋষি একটা জিন্স আর একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে। দুজনকে একসাথে খুব সুন্দর দেখতে লাগছে। সবাই দুজনকে মুখোমুখি দাঁড় করায়। ঋষির কাকি ঋষির হাতে ভাত কাপড়ের থালাটা দিয়ে বলে, ঋষি, এই ভাত কাপড়ের থালাটা তনুর হাতে দিয়ে বলো, আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। ঋষি থালাটা নিয়ে তনুর হাতে থালাটা দিয়ে বলে, আজ থেকে তোমার শুধু ভাত কাপড় না, আজ থেকে তোমার সবকিছুর দায়িত্ব আমার, সারা জীবনের জন্য। তনু থালাটা নিয়ে ঋষির দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ, তবে আমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিজে নিতে পারি, তার জন্য আমার অন্যের সাহায্যের দরকার নেই। ঋষি কিছু বলে না, কিন্তু মল্লিকা দেবী কথা বলে ওঠেন, তনু, তুমি কিন্তু কথায় কথায় ঋষিকে অপমান করছো দেখছি।
আজ তোমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান, যেটা নিয়ম ঋষি তো সেটাই করেছে। সরি, আমার কথায় যদি আপনাদের খারাপ লাগে তো সরি। তবে আমি নিজের খাবার নিজে জোগাড় করে নেওয়ার সামর্থ্য রাখি, পছন্দও করি। অন্যের উপর আমি নির্ভর করে থাকাটা ঠিক পছন্দ করি না। মল্লিকা দেবী কিছু বলতে যায়, কিন্তু তার আগে ঋষি বলে ওঠে, স্বামী প্লিজ চুপ করো। আর তনু তুমিও, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবার সামনে এভাবে সিন ক্রিয়েট করো না তোমরা। সবাই চুপ করে যায়। তনুকে নিয়ে যাওয়া হয় বউ ভাতের আয়োজন করতে। ওদিকে মল্লিকা দেবী ঋষির কাছে এসেছেন। মেয়েটার বড্ড মেজাজ। তুমি তো সারা জীবন ওর দায়িত্ব নেবে না? তাহলে কেন বললে যে সারা জীবনের জন্য দায়িত্ব নিচ্ছ? সবার সামনে কি বলবো ঠাম্মা? 3 বছরের জন্য তো দায়িত্ব দিচ্ছি। ঠিক আছে, ছাড়ো, যাও খেতে বসে যাও। সবাই ডাইনিং টেবিলে খেতে বসে। তনু প্রথমে মল্লিকা দেবীর পাতে ঘি ভাত দেয়, তারপর একে একে সবার পাতে দেয়। তারপর তনু খেতে বসে পড়ে। খেতে খেতে বীণা দেবী বলে, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, মায়ের কাছে একটু বুঝে শোনা কথা বলো, নাহলে কিন্তু এই বাড়িতে থাকতে পারবো না। ঋষি কিন্তু ওর ঠাম্মার কোনো অন্যায়ের প্রতিবাদ তো করবেই না। তাহলে তোমারও হয়তো ঋষির মায়ের মতো সংসার ছাড়তে হবে যদি প্রতিবাদ করো। কাকিমা, ঋষির মা কোথায়? কি হয়েছিল ওর মার সাথে? আমি তোমাকে এত কথা বলতে পারবো না, কারণ আমি নিজেও সবকিছু জানি না, বুঝলে। কিন্তু এটা জানি যে দিদি ভাই খুব ভালো ছিল, তাই বলছি তুমি মার থেকে একটু সাবধানে থাকবে। আর সীমা আর ওর ছেলে রক্তিমের থেকেও সাবধানে থেকো। ঠিক আছে কাকিমা, আমি তোমার কথা মনে রাখবো। রাতে তনু ঋষির ঘরে যায়, দেখে ঋষি নিজের কাজ করছে। তনু কিছু বলে না, নিজের মতো করে মাটিতে বিছানা করে। ঋষি তো অবাক হয়ে যায়। কি ব্যাপার, মাটিতে বিছানা করছো কেন? কে শোবে? কেন? আমি? আবার তোমার নাটক শুরু হলো? উফ, ঠাম্মি বা বাড়ির কেউ যদি এটা জেনে যায় তাহলে কি হবে জানো? কেউ জানবে না। কেউ ঘরে আসার আগে আমি সমস্ত কিছু গুটিয়ে নেব। কিন্তু আমি আপনার সঙ্গে এক বিছানায় শুতে পারবো না। বলতে বলতে বিছানাটা রেডি করে তনু। ঋষি এসে ওর হাতটা জড়িয়ে ধরে। একদম ড্রামা করবে না, তুমি আমার স্ত্রী, তাই এক জায়গায় শুতে তুমি বাধ্য। না, আপনাকে কেবল একটা বাচ্চা দিতে হবে আমায়, সেটাও 3 বছরের মধ্যে। অনেক সময় আছে হাতে, অনেক। আর তার জন্য রোজ আপনার সঙ্গে বিছানায় আমার শোয়ার তো কোনো প্রয়োজন নেই। আর সে কথা কন্ট্রাক্টে লেখাও নেই। তাই লিভ মাই হ্যান্ড। বলে হাতটা ছাড়িয়ে মাটিতে শুয়ে পড়ে। ঋষি ওর দিকে তাকিয়ে থাকে, তারপর ও নিজের বিছানায় শুয়ে পড়ে। তনু আর ঋষির কন্ট্রাক্ট সইয়ের পর থেকেই চলছে তীব্র লড়াই। সে লড়াই কি সত্যি ঝগড়া আর রাগ, নাকি শুধুই মান অভিমানের পালা? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। চলুন এবার ফেরা যাক গল্পের বাকি অংশে। ঋষির ঘরের জানলা দিয়ে সকালের আলো এসে পড়েছে তনুর মুখের ওপর। বিরক্তিত মুখের ওপর চাদর ঢেকে শুয়ে পড়ে, কিন্তু হঠাৎ একটা ঠকঠক শব্দে পিলে চমকে যায় ওর। তনু দেখে ওদের দরজায় কি যেন নক করছে। তনু উঠে বসে, চমকে উঠেছে ও। আগে তাকায় ওর বিছানার দিকে, চটজলদি বিছানা গোছাতে শুরু করে ও। এদিকে দরজার আওয়াজ শুনে ঘুমের মধ্যে বিরক্ত গলায় ঋষি বলে, কে এসেছে? আরে দেখো না। তনু তাড়াহুড়ো করে গোছাতে গোছাতে বলে, আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে এগুলো আমি তুলি, না হলে তো সবাই জেনে যাবে যে আমরা আলাদা শুচ্ছি, তাই না? ঋষি আর কিছু বলে না, ঘুমিয়ে পড়ে। তনু তাড়াতাড়ি বিছানা তুলে ওর খাটের তলায় সবকিছু ঢুকিয়ে দেয়, শুধু ভুলে যায় বালিশটা তুলতে। কারণ এদিকে হাঁক ডাক বেড়ে গেছে। কিরে, ওঠ তোরা, দরজা খোল। তনু, তনু দরজা খোলো, লোকজন এসে যাবে যে। ঋষি এবার বিরক্ত হয়ে উঠে দরজা খুলে দেয়। তনু কিছু বলতে গিয়েও বলে না। দেখে বীণা দেবী দাঁড়িয়ে, ওনাকে দেখে তনু মুখে হাসি টেনে আনে। ঋষি বলে, আরে কাকিমা তুমি? হ্যাঁ, অনেকক্ষণ ধরে দরজা নক করছি, এত সময় লাগে কেন? হ্যাঁ, মা তোদের নিচে ডাকছেন, তাই ডাকতে এসেছি। আর তনু কোথায়? বলি বীণা দেবী ঘরে ঢুকে যায়। তনু খাটের সামনে দাঁড়িয়ে বীণা দেবীর চারিদিকে দেখছে, বিশেষ করে বিছানাটা। বীণা দেবীর চোখে পড়ে যায় মাটিতে এক জায়গায় বালিশ রাখা। ওর সন্দেহ হয়, জিজ্ঞাসা করে, একি বালিশটা মাটিতে কেন? কথাটা শুনে চমকে যায় তনু। ঋষিও বিরক্ত মুখে তাকায় ওর দিকে। তনু হেসে বলে, ভুল করে, আসলে মানে ভুল করে পড়ে গেছে বিছানা থেকে। বলি কেমন একটা ক্যাবলা মার্কা হাসি দেয়। বীণা দেবীর সন্দেহ হয়, কিন্তু কিছু বলে না। এর মধ্যে ঋষি আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়। তনু, আমি সবই বুঝতে পারছি যে তোমরা আলাদা শুয়েছিলে, তাই না? তনু বুঝতে পারে ও কেস খেয়েছে। কিছু বলতে যাবে, তখন বীণা দেবী নিজেই বলে ওঠেন, আরে লজ্জা পাচ্ছ কেন? আমি তো জানি যে তুমি নিয়ম নিষ্ঠা সব মানো। তোমাদের তো কাল রাত্রি ছিল, সেটা পালন করতেই তো তুমি নিচে শুয়েছিলে, তাই না? তনু আইডিয়া পেয়ে যায়, সঙ্গে সঙ্গে বলে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল রাত্রি, yes, yes, কাল রাত্রি। হ্যাঁ, ওই জন্যই তো আমি শুয়েছিলাম নিচে। মাথায় হাত বুলিয়ে দেয় বীণা দেবী। তিনি বলেন, বাহ, খুব মিষ্টি মেয়ে তো তুমি। যাই হোক মা, তোমাকে এখন নিচে ডাকছে, ব্রেকফাস্ট টেবিলে রেডি হয়ে নিচে আসো ঋষিকে নিয়ে, বুঝলে? এই বলে বীণা দেবী বেরিয়ে যায়। তনু যেন হাঁপ ছেড়ে বাঁচে। তনু আলমারি থেকে নিজের জামা বের করে নেয়। এর মধ্যে ঋষি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তনুকে জামা কাপড় বার করতে দেখে ঋষি বলে ওঠে, তুমি ইচ্ছে করে আমাকে ইম্বারাস করতে চাইছো তাই না? আমি বাথরুম থেকে সব শুনেছি, কিন্তু তোমার এই নিচে শোয়ার ড্রামা কতদিন চলবে আমি জানি না, কিন্তু আমরা যে আলাদা শুই এটা যেন কেউ না জানে। তোমার যা ইচ্ছা তুমি করো, কিন্তু তাতে আমাকে একেবারেই টেনে এনো না। তনু এসবের উত্তর দেয় না, রেডি হয়ে নিচে যায়। এই তো দাদু ভাই চলে এসেছে। নেহা তনুকে দেখে এগিয়ে যায়, তনুকে নিয়ে চেয়ারে বসায়। তারপর সবাই ব্রেকফাস্ট করে। মল্লিকা দেবী বলে, আমি আজকে এই রিসেপশনের পার্টি রেখেছি। হ্যাঁ, আমাদের গার্ডেনে এই সমস্ত আয়োজন হবে। নেহা, পার্লার থেকে মেকআপ আর্টিস্ট আসবে তোমাকে সাজাতে। তুমি একটু ব্যাপারটা দেখে নিও। হ্যাঁ তো মা, আমি আছি, এই দিকটা আমি দেখে নিচ্ছি। বিকেলে রিসেপশনের জন্য পুরো বাড়ি সেজে উঠছে আজ। গার্ডেনে বর বউ বসার জন্য সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, স্টেজ করা হয়েছে। গার্ডেনটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেল দিয়ে, লাইট দিয়ে, ফুল দিয়ে। আজ মুখার্জি বাড়ি অন্য রূপ পেয়েছে যেন একেবারে। একে একে গেস্টরা আসতে শুরু করেছে। তাদের মল্লিকা দেবী, মলয়বাবু, অবিনাশবাবু আপ্যায়ন করছেন। এরই মধ্যে অবিনাশবাবু মলয়বাবুকে বলে, জানিস তো, এই বিয়েটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। এইভাবে কারোর বিয়ে হয়? দুম করে একটা মেয়েকে ধরে এনে গাড়ি ঝুলিয়ে দিল? হ্যাঁ দাদা, ওরকম বলিস না। মেয়েটাকে দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। এত তাড়াতাড়ি কি করে চিনে ফেললি রে? হ্যাঁ, যে বুঝে গেলি মেয়েটা ভালো না খারাপ? মলয়বাবুর আর কিছু বলার থাকে না। অন্যদিকে তনুকে বিকেল থেকে পার্লার থেকে সাজাতে চলে এসেছে। তনু ডিপ কালারের একটা লেহেঙ্গা পরেছে, সঙ্গে ডায়মন্ডের জুয়েলারি। নেহার ঘরে তনুকে সাজানো হচ্ছে। তনু আয়নার সামনে বসে আছে। নেহা তনুকে পিছন থেকে জড়িয়ে ধরছে। কাল তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আর আজ তুই আমার বৌদি। সত্যি রে, সময় কত বদলে যায়, তাই না? তনু অন্যমনস্ক হয়ে যায়। তনু ভাবছে, জীবন যে কখন কাকে কোথায় নিয়ে আসে। স্যারের সাথে আমার দেখাটাই তো কত অদ্ভুত ভাবে হয়েছে। কোনোদিন ভাবতে পারিনি যে আমি ওনাকে বিয়ে করব, আর এটাকে তো বিয়ে বলা যায় না। নেহা দেখে তনু কিছু ভাবছে। নেহা ওকে বলে, এই, কি ভাবছিস বলতো? কি হয়েছে তোর আজকাল? হ্যাঁ, শুধু দেখি ভাবিস আর ভাবিস। কি এত ভাবিস বলতো? নেহার কথায় তনু চমকে ওঠে। তনু বলে, আমার কি আর ভাবনা শেষ আছে রে? শোন, এখন আর ভাবতে হবে না, রাতের বেলায় ভাবিস। বলেই হেসে ওঠে নেহা। এর মধ্যে ঋষি রেডি হয়ে তনুকে নিতে আসে। ঋষি নেহার ঘরে ঢুকে তনুকে দেখে দাঁড়িয়ে পড়ে, যেন কথাই হারিয়ে গেছে ওকে দেখে। চোখের পলক পড়ছে না ঋষির, হুঁশ ফেরে নেহার কথায়। রে দাদা ভাই, তনুকে কেমন লাগছে বল? কেমন লাগছে মানে? চাপ বাবা, তোর বউ, তোদের রিসেপশন, সেই রিসেপশনের লুক কেমন হয়েছে সেটা আমি জিজ্ঞেস করবো না? বোকা বোকা প্রশ্ন করিস না। আমার ওকে কোনোদিন ভালো লাগেনি, আজও ভালো লাগছে না। তনুর দিকে তাকিয়ে কথাটা বললো ঋষি। তনু লক্ষ্য করলো নিহার বিরক্ত লাগে কথাটা শুনে, কিন্তু কিছু বলে না। তনু আর ঋষি নিচে নেমে আসে। ঋষি তনুর হাত ধরে নিচে আসছে। ওদের দেখে সবাই তাকিয়ে থাকে। তনু ভাবে, সবাইকে দেখানোর জন্য কত নাটক করতে পারেন স্যার, তাই একেবারে হাত ধরে নিয়ে নিচে আসছেন। কিন্তু কেউ কি ভাবতে পারছে যে এই বিয়েটাই আসলে একটা নকল বিয়ে? ওদের দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে। ঋষি তনুকে স্টেজে নিয়ে গিয়ে সিংহাসনে বসায়। এক একজন আসে আর ঋষি তনুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ক্যামেরাম্যান ফটো তুলতে থাকে। আজ কিছু মিডিয়া আছে মুখার্জি বাড়িতে, তারাও ফটো তুলছে। ঋষিকে নানা প্রশ্ন করছে, ঋষি ওদের প্রশ্নের উত্তর দিচ্ছে। তনু খুব বিরক্ত লাগছে সব বিষয়টা। প্রায় 1.5 ঘন্টা ধরে এক জায়গায় বসে মুখে নকল হাসি রেখে কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছে। কিছুক্ষণ পরে তনুর বাড়ির লোকেরা আসে। তনুর কাছে ওনারা যায়। ঋষি ওদের কাছে গিয়ে তনুর বাবার সাথে কথা বলে। ওর বাবা এসে তনুকে বলে, তনু তুই কেমন আছিস মা? তোর মুখটা এরকম লাগছে কেন? তনু কিছু বলতে পারে না। তবে ওর বাড়ির সবাই ওকে দেখে খুব খুশি হয়। সবাই বলে যে ওকে খুব সুন্দর দেখাচ্ছে, এত গয়না আর ভারী লেহেঙ্গা পরে যেন ওকে পরীর মতো দেখাচ্ছে। পার্টি চলছে। ঋষি সবার সাথে কথা বলছে, তনু নেহার সাথে কথা বলছে। হঠাৎ ওর চোখ যায় রক্তিমের ওপর, যেন কাউকে ইশারা করছে। রক্তিম যেদিকে তাকিয়ে আছে সেদিকে তনু তাকায় আর দেখে গাছের পাশে একটা কালো হুডি পরা ছেলে। তনু নেহাকে ওয়াশরুমে যাচ্ছে বলে সেই দিকে যায়। তনু সেখানে গিয়ে একটু অন্ধকারে দাঁড়িয়ে দেখে ছেলেটা কিছু একটা করছে। পুরো বুঝতে পারে না, কিন্তু কয়েক সেকেন্ড পরেই দেখে একটা বন্দুকের মতো কিছু ঋষির দিকে তাক করানো। তনু আর ওখানে দাঁড়াতে পারে না, ছুটে আসে ঋষির দিকে। হঠাৎ ছেলেটা ঋষিকে শুট করে, কিন্তু গুলিটা ঋষিকে ছোঁয়ার আগেই তনু ঋষিকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর ঋষিকে নিয়ে তনু মাটিতে পড়ে যায়। তারপর কি হলো তনুর? তবে কি গুলিটা তনুর গায়ে লাগলো? জানতে হলে শুনতে হবে গল্পের পরবর্তী পর্ব। আজকের মতো এখানেই থমকে গেল তনু আর ঋষিরাজের জীবনের আরও একটি অবিশ্বাস্য এবং চমকে দেওয়া অধ্যায়।
বন্ধুরা, ৮ নম্বর পর্বের এই ধামাকা মোড় আজ আপনাদের হৃদয়কে কতটা নাড়া দিয়ে গেল? নেহার ওই তীব্র সন্দেহ আর তনুর এই অসহায় পরিস্থিতি আগামী দিনে কোন নতুন ঝাড়ের ইঙ্গিত দিচ্ছে বলে আপনার মনে হয়? ঋষিরাজ কি এবার সত্যিই তার ভুলের অনুশোচনা করবে? আপনার মনের ভেতরে জমে থাকা প্রতিটি মূল্যবান ভাবনা, প্রতিটি অনুভূতির কথা কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। বিশ্বাস করুন, আপনাদের এক একটি সুন্দর মন্তব্য পড়া এবং সেগুলোর উত্তর দেওয়া আমার জন্য এক পরম আনন্দের মুহূর্ত, যা আমাকে আগামী পর্বগুলো আরও সুন্দর করে তৈরি করার শক্তি যোগায়। বন্ধুরা, আজকের এই বিশেষ এবং আবেগঘন পর্বটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, তনুর এই কঠিন লড়াই আর জীবনের টানাপোড়েন যদি আপনাদের মনকে বিন্দুমাত্র স্পর্শ করে থাকে, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি মাত্র লাইক কিন্তু আমাদের এই অডিও স্টোরি বাড়ি পরিবারকে আরও বড় করতে এবং আমাদের পথচলাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর যারা আজকে আমাদের চ্যানেলে একদম নতুন পা রাখলেন, কিংবা দীর্ঘদিন ধরে আমাদের নিয়মিত গল্প শুনছেন অথচ কোনো কারণে এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে এই চ্যানেলের ক্রিয়েটর হিসেবে আমার বিনীত অনুরোধ, তনু আর ঋষির এই ভালোবাসার সফরকে আরও সুন্দর করে তুলতে এবং এর পরবর্তী অর্থাৎ চরম নাটকীয় ও ধামাকা ৯ নম্বর পর্বটি ইউটিউবের পর্দায় সবার আগে উপভোগ করতে এখনই আপনাদের ভালোবাসার চ্যানেল অডিও স্টোরি বাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর হ্যাঁ, গল্পটি আপনার সেই সব প্রিয় বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারেন যারা এমন সুন্দর বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এলো। পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গী হিসেবে, আপনাদের অনুভূতির বন্ধু হিসেবে আমি ছিলাম এবং আপনাদের অতি পরিচিত মানুষ মিস্টার অলোকেশ সরকার। খুব তাড়াতাড়ি ফিরে আসছি এই উপন্যাসের আরও একটি নতুন, চমৎকার এবং অবিশ্বাস্য মোড় নিয়ে ঠিকের পরবর্তী অর্থাৎ ৯ নম্বর পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর শুনতে থাকুন আপনাদের মনের একান্ত ঠিকানা অডিও স্টোরি বাড়ি। ধন্যবাদ।